আমার মনে হয়েছিল যে আমি ডিসি হব। তখন জানতাম না যে ডিসি হতে হলে আসলে কি হতে হয়। তো লাখ লাখ পরীক্ষার্থীর মাঝে আমি চান্স পাবো কিনা, মানে সবাই আশা করে যে এখানে একজন পুরুষ বসে থাকবে এরকম মনে আশা করে আর কি। আমার লাইফের শুরুতে থেকে আমার ড্রিমটা স্পেসিফিকই ছিল আমার কাছে এখন মনে হয় আর কি, তখন ছোটবেলায় বুঝতাম না। যেমন হচ্ছে আমি যখন ক্লাস 6-এ বা 7-এ পড়ি, তখন আমার শেরপুর জেলায় একজন নারী জেলা প্রশাসক এসেছিলেন। সম্ভবত উনি প্রথম নারী জেলা প্রশাসক বাংলাদেশের মধ্যে, কয়েকজনের মধ্যে উনি হবেন আর কি। তো তখন আমি একটা প্রতিযোগিতার পুরস্কার দিয়েছিলাম ওনার হাত থেকে। তখন থেকে আমার মনে হয়েছিল যে আমি ডিসি হব। তখন জানতাম না যে ডিসি হতে হলে আসলে কি হতে হয়। আমার আব্বা বলল যে ডিসি হতে হলে আগে ম্যাজিস্ট্রেট হতে হবে। আমার মনে হয় যে ওই স্বপ্নটাই আমার মনের মধ্যে গেঁথে গেছে তখন থেকেই। বিশ্ববিদ্যালয় জীবনের আসলে সংগ্রাম বলবো না, এটা আসলে খুব ভালো একটা জার্নি ছিল আমার। তবে আমার স্বপ্ন ছিল আমি প্রশাসকই হব, অ্যাডমিন ক্যাডারে আসবো, কিন্তু আমার বাবা মার স্বপ্ন ছিল আমি ডাক্তার হই। এই কারণে আমি প্রথমে মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু আমার ডাক্তার হওয়ার কোনো ইচ্ছা ছিল না। মানে আমার মন কখনোই টানতো না আমি যে ডাক্তার হই। এরপর আমি ভার্সিটিতে ভর্তি হলাম, মেডিকেলে চান্স পেলাম না। ভার্সিটিতে ভর্তি হলাম, ভার্সিটির জার্নিটা আমার খুব ভালো ছিল। মানে ওরকম সংগ্রাম বলতে কিছু না, খুব স্মুথ জার্নি ছিল। অনার্স মাস্টার শেষ করলাম। এরপর আমি বিসিএস এর প্রস্তুতি ওখান থেকে নিলাম, এবং আমার স্বপ্নটা স্পেসিফিক ছিল যে আমি শুধুমাত্র বিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশনটা নিচ্ছিলাম। শুরুতে মনে হয়েছিল যে বিশাল প্রস্তুতি, মানে ভয়ই পেতাম যে এত লাখ লাখ পরীক্ষার্থীর মাঝে আমি চান্স পাবো কিনা। আমার মনে আছে আমি যখন প্রিলি দেই তখন 4.5 লাখ প্লাস পরীক্ষার্থী ছিল। তখন যখন প্রস্তুতি নেই তখন মনে হয়েছিল যে আসলে এত পরীক্ষার্থীর মাঝে আমি চান্স পাবো কিনা। তারপরে প্রস্তুতিটাও ছিল বিশাল। মানে তখন যখন প্রস্তুতি শুরু করি তখন মনে হলো যে একটা মহাসমুদ্র, এর মধ্যে থেকে আমি কুল কিনারা পাবো কিনা এরকম একটা মনে হচ্ছিল। কিন্তু যখন প্রস্তুতি আসলে নিতে শুরু করলাম, আমার বিসিএস ছিল 34 প্রথম, সেটাতে আমি আসলে টিকি নাই। আমার মানে তখন আমি আর একটু হলাম, ডিটারমাইন্ড হলাম যে আমার যে কোনো মূল্যে 35-এর প্রিলিতে টিকতেই হবে, এবং আমি সেইভাবে প্রস্তুতি শুরু করি। এবং আমি ভালোই প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম তখন। যেমন কিন্তু আমি খুব বেশি আমার আসলে পড়াশোনা টাইম আমি দিতাম না। যেমন আমি সকালে পড়তাম, একটু বিকালে পড়তাম, কিন্তু আমি রেগুলারলি পড়াশোনা করতাম। এবং আস্তে আস্তে আমি আমার মতো করে পড়াশোনা গুছিয়ে নিয়ে, কিন্তু একটা সময় দেখা গেল যে না, আসলে বিসিএসটা আসলে খুব কঠিন কিছু না, একটু পরিকল্পিত ভাবে পড়াশোনা করলে এটাকে আয়ত্তে আনা সম্ভব। আমার প্রথম পোস্টিং হয় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে, এবং প্রথম পোস্টিং এর অভিজ্ঞতা বলতে গেলে খুবই বিভীষিকাময়। মানে আমাদের সার্ভিসটাই খুবই চ্যালেঞ্জিং থাকে শুরু থেকে, মানে প্রচুর পরিশ্রম করতে হয়। মানে স্টুডেন্ট লাইফ থেকে একদম চাকরি জীবনে ঢুকে, তাও আবার অনেক বড় কর্মযজ্ঞে ঢুকে যেতে হয় আমাদের। তখন আমাদের প্রশাসন সার্ভিসটা এরকম, আসলে এখানে নারী এবং পুরুষের মধ্যে ভেদাভেদটা ওরকম খুব কম করা হয়। দেখা যায় যে আমার মনে আছে যে আমি চাকরির শুরুতে শুক্র শনিবার সহ দিনের আলো কম মানে দেখেছি আমার বাসায় বসে, এরকম খুব কম হয়েছে। আমার দেখা যেত যে সপ্তাহে 7 দিনই কাজ করতে হতো, এবং আমাদের খুব রিগোরাসলি আমাদেরকে ট্রেনিংটা ওরভাবে দেওয়া হতো, এবং আমাদের প্রচুর সময় দিতে হতো অফিসে। মাঝে মাঝে মনে হতো যে এই চাকরিটা মনে হয় করতে পারবো না, মানে এত পরিশ্রম, এত মানসিক চাপ। কিন্তু আস্তে আস্তে কয়েক মাস যাওয়ার পরে আসলে আমরা এই চাকরিটাকে এনজয় করা শুরু করি। তখন মনে হয় যে আসলে চাকরিটা নারীদের জন্য, এই চাকরিটা আমার কাছে মনে হয় যে সব থেকে পারফেক্ট একটা চাকরি। হ্যাঁ, প্রশাসনে কাজ করতে যে নারী হিসেবে মানে আচরণ যেটা জনগণের কাছে, এটা খুবই ইন্টারেস্টিং, মানে খুবই ইন্টারেস্টিং। মানে আমাদের দেশের জনগণ এই অত্যাধুনিক যুগে এসেও আমাদের দেশের মানুষ একটু মানে নারীদের যে গ্রহণযোগ্যতাটা ওইভাবে তৈরি হয়নি। যেমন গত পরশুদিনও একজন মহিলা আমার রুমে ওকে দিয়ে ঢুকে বলে যে স্যার তো রুমে নাই। মানে সবাই আশা করে যে এখানে একজন পুরুষ বসে থাকবে এরকম মনে আশা করে আর কি। দেখা যায় নারী হিসেবে প্রথম দিকে একটু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, যে আমাদের সমাজে একটু গ্রহণযোগ্যতাটা, নারী প্রশাসক হিসেবে, নারী ম্যাজিস্ট্রেট হিসেবে সমাজে একটু সবাই প্রথমেই মনে করে যে ইয়নো বলতে মনে করে হয়তো কোনো পুরুষ। তবে অভিজ্ঞতাও যেরকম বিচিত্র, আবার অভিজ্ঞতাটা আবার অনেক দিক থেকে ভালো। কারণ নারীদের যদি যদি আমরা নারীরা ভালোভাবে কাজ করতে পারি, সমাজে আমাদের যদি ভালো গ্রহণযোগ্যতা তৈরি হয়, তখন দেখা যায় যে আমরা পুরুষের থেকে আমাদের গ্রহণযোগ্যতাটা আরো বেশি তৈরি হয় আমার কাছে মনে হয়। আমি যদি ইন জেনারেল বলি, তাহলে কর্মজীবন এবং ব্যক্তি জীবন, পারিবারিক জীবনের ব্যালেন্স করাটা খুব টাফ, যদি আমি ইন জেনারেল বলি। কারণ আমাদের আসলে পারিবারিক জীবনে আমরা সময় খুব কম দিতে পারি। এই যেমন নির্বাচনটা গেল, এই সময়ে আমরা পরিবারকে সময় দিতে পারি না বললে, মানে পারি নাই আমি, মানে আমি রাতে যেয়ে জাস্ট ঘুমাতাম।
তো আমার ক্ষেত্রে খুব একটা আমি চ্যালেঞ্জ ফেস করি না, কারণ আমার ফ্যামিলি আমার বিষয়ে খুবই সাপোর্টিভ। আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড, তারা আমার চাকরির ব্যাপারে খুবই সাপোর্টিভ। এই কারণে আমি চ্যালেঞ্জটা অত ফেস করি না। কিন্তু যদি আপনি ইন জেনারেল চিন্তা করেন, তাহলে নারীদের জন্য আসলে এটা ব্যালেন্স করাটা অনেকটাই চ্যালেঞ্জ। নারীদের জন্য প্রশাসনে যারা কর্মরত আছি, সরকারের আসলে অনেক কিছু করার আছে এখানে। যেমন হচ্ছে আমাদের নারীদের একটা স্বাভাবিক একটা বিষয় থাকে, আমরা যখন কর্মক্ষেত্রে ঢুকি তখন ওই সময়টা থাকে একটা নারীর মানে সন্তান ধারণের কথা বলেন, মানে ওই সময় হচ্ছে একটা মানে একটা পারফেক্ট একটা সময় যখন আমরা কর্মক্ষেত্রে নতুন ঢুকি। কিন্তু ওই সময় দেখা যায় যে আমরা যারা একটু ক্যারিয়ার ওরিয়েন্টেড যারা থাকে, বা আমরা যারা প্রশাসনে আসি, তখন দেখা যায় যে তাদের এই ম্যাটারনিটি লিভ নিয়ে যে তাদের একটা প্ল্যান করতে হয়, মানে চাকরির সাথে ব্যালেন্স করে একটা প্ল্যান করতে হয় যে কখন সে একটা বাচ্চা নিবে, এটার জন্য প্ল্যান করতে হয়। কিন্তু সরকার থেকে নারীদেরকে সেই ধরনের, আমার মনে হয় যে যে ছুটিটা আছে সেটা ঠিক আছে, এটা নিয়ে কোনো ইয়া নেই, কিন্তু আমার মনে হয় নারীদেরকে মানসিক ভাবে আরো সাপোর্ট দেওয়া উচিত। আমি যখন প্রশাসক হিসেবে দায়িত্ব নিই, অনেক ধরনের রাজনৈতিক বলতে অনেক ধরনের প্রেশার আসছে, অনেকগুলো প্রেশার গ্রুপে। তবে আমি শুরু থেকে এইসব বিষয়ে খুবই স্ট্রিক্ট ছিলাম, এবং এখানে আপনি অভিজ্ঞতা বলতে খুবই বিচিত্র অভিজ্ঞতা। কারণ এখানে আগে তো এইসব চেয়ারম্যানরা জনপ্রতিনিধি, তারা জনগণের কল্যাণের কথা চিন্তা করে জনগণের সাথে মিশে কাজ করছে। কিন্তু আমরা তো সরকারি কর্মকর্তা, এখানে নথিপত্রের অনেক ঘাটতি ছিল, অনেক প্রকল্পগুলোর স্বচ্ছতা নিশ্চিত না করে অনেক কিছু করা হতো। কিন্তু সেইগুলোই আমার জন্য চ্যালেঞ্জ ছিল, যে এগুলাকে স্বচ্ছভাবে এগুলো করা, এবং এই নথিপত্রগুলোকে একটা আয়ত্তে আনা, গ্রাম আদালত পরিচালনা করা, জন্মমৃত্যু নিবন্ধনের কাজ সঠিকভাবে করা, তারপরে যে কোনো একটা সনদ দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট প্রমাণাদি সংগ্রহ না করে সেই সনদগুলো প্রোভাইড করার একটা এখানে কালচার ছিল, সংস্কৃতি ছিল, যেটা আমি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করার পরে আমি প্রথম দিকে চ্যালেঞ্জ ফেস করেছি, এবং আমি সেটাকে যথেষ্ট প্রমাণাদির ভিত্তিতে আমরা এখন সনদগুলো দিচ্ছি। যেটা আমার প্রথম দিকে চ্যালেঞ্জ ছিল, কিন্তু সেটা আমরা এখন মোটামুটি একটা আয়ত্তে নিয়ে নিয়ে আসছি আর কি। আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমরা তো নারীদের জন্য যেমন হচ্ছে শুরুতেই আমি এখানে একটা গার্লস স্কুল আছে, সেখানে আমি একটা প্রজেক্টের মাধ্যমে মেয়েদের জন্য একটা আমি ওদের একটা রেস্ট রুমের মতো করে দিয়েছি, যেখানে স্যানিটারি ন্যাপকিনের একটা ভেন্ডর মেশিন আছে, যেখানে যেখানে মেয়েরা একটা নির্দিষ্ট সামান্য পরিমাণ টাকার বিনিময়ে সেখান থেকে সেটা বের করে আনতে পারবে, এবং ওখানে তাদের রেস্ট করার জন্য একটা বেড দেয়া হয়েছে, এবং তাদেরকে কিছু স্যানিটারি কিটস এবং প্রাইমারি চিকিৎসার জন্য কিছু সরঞ্জাম দেয়া হয়েছে। এবং হচ্ছে আরেকটা বলতে পারি, প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পরে মহিলা সদস্য আছে যারা, তাদের একটা আক্ষেপ ছিল যে তাদেরকে কোনো প্রশাসনিক কাজে তাদেরকে ইনভলভ করা হয় না, তাদেরকে কোনো প্রকল্পের কাজ দেওয়া হয় না। আমি যেটা করেছি, আমি দায়িত্ব নেওয়ার পরে আমি নারীদেরকে এইসব কাজে বেশি ইনভলভ করেছি, তাদেরকে প্রকল্প দিয়েছি, এবং তাদেরকে দিয়ে আমি সেই প্রকল্পের কাজগুলো করিয়েছি, যেটা তারা আগে কখনো করতে পারতো না বলে তাদের দাবি। তো তাদেরকে আমি সকল প্রশাসনিক কাজে তাদেরকে ইনভলভ করি। যেমন দুর্যোগ মোকাবেলার অভিজ্ঞতা যেমন আমার গত বছরে যে বর্ষায় এখানে যখন বেড়িবাঁধ ভেঙে গিয়েছিল, তখনকার অভিজ্ঞতাটা বলতে গেলে এগুলো খুব চ্যালেঞ্জিং অভিজ্ঞতাটা, মানে খুবই ভয়ঙ্কর বলতে গেলে। যেমন হচ্ছে আমি কয়েক রাত মনে হচ্ছিল যে ঘুমাতে পারছিলাম না, যে যদি বাঁধটা একেবারে ভেঙে যায় তখন তো এই পুরো এলাকাটা প্লাবিত হয়ে যাবে। তবে তখন আমরা হচ্ছে বিভিন্ন দপ্তরের সহায়তায় আমরা এটাকে ওই সময় মোকাবেলা করতে পেরেছিলাম, সবার সহায়তায় এটা ভালোভাবে আমরা উতরে গিয়েছিলাম। কর্মক্ষেত্রে মানসিক চাপটা, আমাদের এত বেশি মানসিক চাপ মাঝে মাঝে আসে, এটা সামাল যে কিভাবে দেয় সেটা শুধু ওই সময়টাতেই মানে বোঝা যায়। তবে আমরা স্ট্রেস ম্যানেজমেন্টটা যার যত ভালো সে তত ভালো এটা মানে সামাল দিতে পারে। তখন সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার পরিবারের সাপোর্টটাও থাকে, এবং আমরা তো আসলে কাজ করতে করতে আমরা আসলে এইগুলা ম্যানেজমেন্ট করে করে অভ্যস্ত। সেটা ব্যক্তিগত জীবনের সাথে আমি আসলে কর্মক্ষেত্র কখনো মিলাই না। আমি জিনিসকে দুইটা জায়গায় রাখি, এবং আমি ওইভাবে ম্যানেজ করার চেষ্টা করি। তবে আপনার এই প্রশ্নটা করেছেন, আমি আরেকটা জিনিস মানে এটার সাথে অ্যাড করতে চাই। আমাদের জন্য যেটা করতে পারে সরকার, আমাদেরকে যে স্ট্রেস ম্যানেজমেন্টের কিছু কাউন্সিলিং ভিত্তিতে কিছু আমাদের কয়েক মানে মাস পর পর আমাদেরকে এরকম কিছু মানে ছুটি দেয়া, এবং এই কাউন্সিলিং এর জন্য অন্তত হলেও আমাদের ডেডিকেটেড কিছু কাউন্সিলর বা ডক্টরকে রাখা, যারা আমাদেরকে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর, যার প্রয়োজন নাই তাকেও যেন এই মেন্টাল কাউন্সিলিং, স্ট্রেস ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় এই সম্পর্কে যেন তারা আমাদেরকে মানে শিক্ষা দিতে পারে। যারা প্রশাসনে আসতে চায়,
আসলে প্রশাসনের জন্য তো আলাদা কোনো ওরকম প্রিপারেশন নেই, যারা ক্যাডার সার্ভিসে আসতে চায় তাদের সবার জন্যই আমার একটা পরামর্শ থাকবে যে আসলে প্রথমে তো তাদের একজন স্টুডেন্টের প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা, সে তার পড়াশোনাটা ঠিকভাবে শেষ করবে। আমি ইউনিভার্সিটিতে দেখেছি অনেকে হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে বিসিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করে, এটা আমি কখনোই সাপোর্ট করি না। একজন স্টুডেন্টের প্রধান কাজ হচ্ছে তার যে বিষয়ভিত্তিক পড়াশোনা সেটাকে ভালোভাবে শেষ করা। তার বিষয়ভিত্তিক পড়াশোনায় সে যদি পাংচুয়াল হয়ে থাকে তাহলে সে দেখা যাবে যে বিসিএস এর পড়াশোনার ক্ষেত্রেও সে পাংচুয়াল হতে পারবে। আগে বিষয়ভিত্তিক পড়াশোনাটা ঠিকভাবে শেষ করে বিসিএস এর পড়াশোনাটা স্টার্ট করলে আমার মনে হয় যে এটা আরো বেশি ফলপ্রসূ হবে। সব নারীদের জন্য বিশেষ বার্তা হলো নারীদেরকে স্বাবলম্বী হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে, পড়াশোনা করতে হবে, নট নেসেসারি চাকরি, কাজ করতে হবে, মানে নিজের জীবিকা যেন নিজের নির্বাহ করতে পারে, মানে আয় করতে হবে। এখন তো নারীরা উদ্যোক্তা হচ্ছে, বিজনেস করছে, নারীরা চাকরিতে যাচ্ছে, কিছু না কিছু করতে হবে। নারীরা ঘরে বসে থেকে শুধু সন্তান লালন পালন এবং কাজ করবে এই দিকে না থেকে তারা যেন কর্মক্ষেত্রে নারীরা অবদান রাখে এবং পরিবারে যেন তারা আর্থিক সাপোর্টার হিসেবে কাজ করতে পারে, এটাই হচ্ছে নারীদের প্রতি আমার মেসেজ থাকে।